ঝন্টা তখন একেবারে কোলের ছেলে। তখন তার মায়ের শক্ত অসুখ করে, সেই জন্যে সে আহ্লাদি পিসির কোলে মানুষ হয়। আহ্লাদি পিসি ঝন্টার বাবার দূর সম্পর্কের এক বোন। মাথায় একটু ছিট আছে বলে শ্বশুর ঘর করতে পারেনি, আবার কারণে অকারণে এলোমেলো আহ্লাদির মতো কথা বলে বলে তার নাম হয়েছে আহ্লাদি। বাড়ির ছেলে মেয়ের সে তাই আহ্লাদি পিসি। মায়ের অসুখ থেকে সেই যে ঝন্টাকে সে কোলে তুলে নিল, তারপরেই ছেলেটা ওর এমন ন্যাওটা হয়ে গেল যে মায়ের অসুখ ভালো হলেও আহ্লাদি পিসি আর ওকে কোল থেকে নামাতে চায়নি। ঝন্টা ও আহ্লাদি পিসি বলতে একেবারে অজ্ঞান। আহ্লাদি পিসি স্নান করিয়ে দেবে, পিসিকে না হলে ঝন্টার এক মুহূর্ত চলে না। ঝন্টার মাও সাত ঝামেলায় দিবারাত্রি জড়িয়ে থাকেন, তাই আহ্লাদি পিসির কোলে ছেলেকে দিয়ে তাঁরও সকল রকমের নিশ্চিন্তি। আহ্লাদি পিসি মাছ খেতে বড় ভালোবাসে, বিশেষ করে শোল মাছ। ঝন্টা যখন একটু বড় হলো, সে পিসির জন্য নানা রকম মাছ ধরে নিয়ে আসে। পিসি এক গাল হেসে বলে, ভাগ্যিস আমার ঝন্টা ছিল, তাই দুটো মাছ ভাত খেয়ে বাঁচি। বর্ষার জলে নদী নালা ভরাট হয়ে আছে, নিজেদের পুকুরের জল ফেঁপে উঠেছে। ঝন্টা গভীর রাত্রে গিয়ে নানা জাতের মাছ ধরে নিয়ে আসে। বিশেষ করে আহ্লাদি পিসির জন্যে শোল মাছ যদি সে পায়, তবে তার মুখে হাসি আর ধরে না। আহ্লাদি পিসি মরলে যে ঝন্টাই গয়ায় তার পিণ্ডি দেবে, এই কথা সে সগর্বে সবাইকে বলে বেড়ায়। আহ্লাদি পিসি হঠাৎ 3 দিনের জ্বরে মারা গেল। দিব্যি শক্ত সমর্থ আহ্লাদি পিসি, দেহে রোগবালাই নেই। অমনভাবে যে সে হঠাৎ মারা যাবে তা বাড়ির কেউই ধারণা করতে পারেনি। দুর্দান্ত দস্যি ছেলে ঝন্টা। আহ্লাদি পিসির মৃত্যুর পর কে যেন তার মুখে বোবা কাঠি ছুঁয়ে দিয়েছে। কারোর সঙ্গেই কথা কয় না, খায় না, দায় না, উদাস চোখে একদিকে তাকিয়ে থাকে। ছেলে যেন দিন দিন শুকিয়ে যেতে লাগলো। রাত্রিরে ঘুমের ঘোরে ঝন্টা হঠাৎ ধর্মর করে উঠে বসে। মা শুধোয়, হ্যাঁ রে ঝন্টা, বিছানার উপর উঠে এরকম ভাবে বসলি কেন? এখন তো অনেক রাত, ঘুমিয়ে পড় বাবা, ঘুমিয়ে পড়। ঝন্টা ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক তাকায়, তারপর ফিস ফিস করে মাকে সে বলে, আহ্লাদি পিসময় ডাকলো যে। শুনে মা শিউরে ওঠেন, ঝন্টার গায়ে মাথায় পিঠে হাত বুলিয়ে দেন, মুখে বলেন, কি? না না, ভুল শুনেছিস, ঘুমিয়ে পড় বাবা। রাম 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 রাম, ঘুমিয়ে পড় ঝন্টা বাবা, ঘুমিয়ে পড়। পাড়ার 5 জন বউ ঝি বলে, শোনো ঝন্টার মা, ওর দিকে বেশ কড়া নজর রেখো, পোড়ার মুখে আহ্লাদি মরেনি, তাই বুঝি এখনো আশেপাশে ঘুরঘুর করছে। ঝন্টাদের বাড়ির নিচে পুকুর পাড়ে একটা শেওড়া গাছ। গাঁয়ের লোকেরা হাট থেকে সওদা করে ফেরবার মুখে ওই শেওড়া গাছের ডালে কাকে যেন বসে থাকতে দেখেছে। বৃন্দাবন গাঙ্গুলি একদিন নাকি একেবারে সামনাসামনি পড়ে গিয়েছিলেন। বললেন, ভাগ্যিস আমি বুদ্ধি করে বইটিটা হাতে জড়িয়ে ধরে গায়ত্রী জপ করতে শুরু করলাম, নইলে ঝন্টাদের পুকুরের খালে আমার ঘাড় মটকে রাখতো। এইভাবে সারা গাঁয়ে একটা চাপা ফিসফিস আলোচনা। কেউ বিশ্বাস করে তো কেউ হেসে উড়িয়ে দেয়। তখন আষাঢ় মাস, আশেপাশে নদী নালা বর্ষার জলে ভরাট হয়ে গেছে। খোলা জল পাক খেতে খেতে ধানের জমি ভরিয়ে, মাঠ ঘাট ডুবিয়ে, উঁচু নিচু গাঁয়ের পথগুলি পিছল করে ঝন্টাদের বাড়ির পুকুরে খালে ঢুকছে। তখন বোধ করি দুপুর রাত। এমন একটা জোছনা ফুটেছে যে আশেপাশে দূরে সব কিছু নজরে পড়ে, কিন্তু ভালো করে ঠাহর করা যায় না। মনে হয় যেন একটা পাতলা কুয়াশা জোছনার সঙ্গে মিশে গোটা গ্রামটিকে ঘিরে রেখেছে। মায়ের পাশে শুয়ে ঝন্টা অকাতরে ঘুমোচ্ছে। বাড়ির পিছন দিক দিয়ে একটা কালো বেড়াল বিকটভাবে ডেকে গেল। কোথায় একটি ভুতুম পাখি একটানা ডেকে ডেকে বিরক্তি জাগিয়ে তুলছে। একটা থমথমে ঝিমঝিম ভাব। এমনি সময় ঝন্টার হঠাৎ মনে হলো
ঘরের বাইরে দাঁড়িয়ে আহ্লাদে পিসি ওকে ডাকছে, বলছে, ওরে ঝন্টা, শিগগির আয়, তোদের পুকুরে নতুন জল এসেছে, কত মাছ উঠেছে দেখবি আয়, তোর পোলোটা নিয়ে আসতে ভুলিসনি যেন। আচমকা ঝন্টার ঘুম ভেঙে গেল। সে বিছানার ওপর উঠে বসল। আশেপাশে তাকিয়ে দেখল সবাই অকাতরে ঘুমোচ্ছে। তার মায়ের ডান হাতটি ওর গায়ের ওপরেই ছিল। আস্তে আস্তে হাতটা সরিয়ে রাখল। কে যেন কানের কাছে বলল, দরজাটা ভেজিয়ে দে ঝন্টা, নইলে ওরা জেগে উঠবে। ঝন্টা বিনা প্রতিবাদে ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে হন হন করে পুকুরের ধারে চলে গেল। নিশুতি রাত, কেউ কোথাও জেগে নেই। কল কল করে বর্ষার জল ঢুকছে খালে। ঝন্টা ছপছপ করে পোলো ফেলছে আর রাশি রাশি মাছ ধরছে। এত শোল মাছ কোত্থেকে এলো? ঝন্টা ভেবে কিনারা পায় না। যে চুবড়ির সঙ্গে সে এনেছিল সেটা মাছে ভর্তি হয়ে গেল। কিসের যেন একটা পোড়া গন্ধ ক্রমাগত তার নাকে আসছিল। কার আকর্ষণে ঝন্টা সেই মাছ ভর্তি চুবড়ি নিয়ে এগিয়ে গেল। এ কি, এই যে সেই শেওড়া গাছ! আমায় শোল মাছ পোড়া খাওয়াবি ঝন্টা? ঝন্টা অবাক হয়ে তাকিয়ে দেখল গাছের ডালে পা ঝুলিয়ে কে যেন বসে আছে। আহ্লাদি পিসি না? দেখতে তো ঠিক সেই একই রকম। এতক্ষণে ঝন্টার যেন জ্ঞান ফিরে এলো। আহ্লাদি পিসি তো মরে গেছে। ও তাহলে কার ডাকে ওই নিশুতি রাতে মাছ ধরতে ঘর থেকে বেরিয়ে এসেছে? ভয়ে ওর মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল। সে প্রাণপণ চেষ্টা করল পালিয়ে যেতে, কিন্তু পা দুটো কিছুতেই উঠছে না। শেষকালে মনে জোর এনে ঘন্টা মরিয়া হয়ে ছুটতে শুরু করে দিল। পেছন থেকে আহ্লাদি পিসির কান্না শোনা গেল। ওরে ঝন্টা, শোল মাছগুলো আমায় দিয়ে যা, আমি আর কিচ্ছু চাইনি। আহ্লাদি পিসির কথা যত কানে আসে ঝন্টা তত ছোটে। হঠাৎ তার হাতে মাছের চুবড়ি কে যেন ছিনিয়ে নিয়ে গেল। একটা আর্তনাদ করে ঝন্টা সেইখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। তার চিৎকার শুনে বাড়ির লোকজন এসে যখন পৌঁছলো, ওর মুখ দিয়ে তখন গ্যাঁজলা বেরোচ্ছে। অবশেষে মায়ের বুক ভরা কান্নায় 3 দিন পর ঝন্টা তাকালো। কিন্তু কি হয়েছিল কোনো কথাই সে মনে করতে পারে না। শুধু বোকার মতো ড্যাব ড্যাবে চোখে চেয়ে থাকে। গাঁয়ের সবাই বলল, দেখো ঝন্টার মা, এখন থেকে ঝন্টাকে একেবারে চোখে চোখে রাখতে হবে। পেতনিরা ওই রকম নিশিরটাকে ভুলিয়ে জলার ধারে ঘাড় মটকে রাখে। শুনে ঝন্টার মার বুকের রক্ত শুকিয়ে যায়। সারা রাত ধরে ছেলের শিয়রে জেগে থাকে। ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস পড়তে থাকে। ভাবে, আমার শান্তির সংসারে এ কি হলো? কি কুক্ষণেই পরের মেয়েকে ঘরে ঠাঁই দিয়েছিলাম। এইদিকে হঠাৎ বাড়ির লোকে লক্ষ্য করলো যে কেমন যেন ঘোলাটে চোখ নিয়ে তাকিয়ে থাকে ঝন্টা। হঠাৎ সে বলে বসলো, আমি পোড়া শোল মাছ খাবো। অমনি সঙ্গে সঙ্গে কোত্থেকে একটা পোড়া শোল মাছ ঘরের মাঝখানে এসে পড়ল। ভয় আঁতকে উঠল সবাই। ক্রমে ব্যাপারটা সহজ হয়ে এলো। দেখা গেল যে ঝন্টা যখন যা চায় কে যেন সঙ্গে সঙ্গে তাই এনে হাজির করে। সেদিন দুপুরে গরমে আই ঢাই করতে করতে ক্ষীণ স্বরে ঝন্টা বলল, মা, এক গ্লাস ঠান্ডা জল দাও না। মুখের কথা খসাতে যতটুকু সময়, দেখা গেল সুন্দর একটি গেলাসে টলটলে পরিষ্কার জল। ঝন্টা সেই জল খেতে যাচ্ছিল, কিন্তু ওর মা হাত থেকে সবটুকু মেঝেতে ফেলে দিয়ে বললেন, কখনো মুখে দিস না ঝন্টা, ওসব পেতনিতে জোগাচ্ছে। সন্ধ্যের পর পাড়ার মেয়েরা দল বেঁধে আসতো ঝন্টাকে দেখতে। কথায় কথায় গাঙ্গুলি গিন্নি বললেন, আমার জর্দাটা ফুরিয়ে গেছে, কাশির জর্দা না হলে আমার বাপু মুখে রোচেনি। আপন মনে ঝন্টা বলল, তুমি কাশির জর্দা খাবে ঠান্দি? সঙ্গে সঙ্গে ঠক করে মেঝেতে পড়ল একটা কৌটো। গাঙ্গুলি গিন্নি অবাক হয়ে বললেন, এই তো কাশির জর্দা, একেবারে নতুন কৌটো।
হ্যাঁ গো, কোত্থেকে এলো ঝন্টার মা? আর আশেপাশে যারা ছিল ব্যাপারটা জানতে পেরে তারা খুলে বলল। জর্দার কৌটোটা গাঙ্গুলি গিনে হাতে তুলে নিতে যাচ্ছিলেন, কিন্তু যেই আহ্লাদি পেতনির কথা শুনলেন অমনি রাম রাম করতে করতে একেবারে নিজের বাড়ির দিকে পা চালিয়ে দিলেন। যতদিন ব্যাপারটা তামাশা থাকে লোকে ভিড় জমায়, কৌতূহলী হয়ে বসে থাকে পেতনির কাণ্ড দেখতে। কিন্তু কত রাত্রির লোকে এইভাবে না ঘুমিয়ে জাগতে পারে? কি যেন এক দুঃস্বপ্ন দেখে মাঝরাত্রিরে ঝন্টার মায়ের ঘুম ভেঙে যায়। মা ছেলেকে বুকের কাছে প্রাণপণ টেনে নেন। বাঁশঝাড়ের দিকে যেখানে একটানা ঝিঝি ডেকে চলে, সেখানে যেন কার কান্নার রেশ শুনতে পাওয়া যায়। মা চমকে উঠে বসেন, ছেলের মাথায় হাত রেখে সারা রাত ধরে দুর্গা নাম জপ করতে থাকেন। কেবলই মনে হয় তার কোলের ছেলেকে কে যেন ছিনিয়ে নিতে আসছে। সেদিন সন্ধ্যা থেকেই একটানা ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। দূর বনে প্রহরে প্রহরে শেয়াল ডাকছে, মনে হচ্ছে যেন ওরাও খুব ভয় পেয়েছে। পাখি পাখালিরা কখন যে গিয়ে বাসায় সেঁধিয়েছে কেউ খবর রাখে না। গেরস্ত বাড়ির গোয়ালগুলোতে গরুগুলো এমন বিশ্রীভাবে ডাকছে যেন মনে হচ্ছে তারা অশুভ কোনো ইঙ্গিত পেয়েছে। মাঝে মাঝে কালো প্যাঁচার চেঁচানি কানে ভেসে আসছে। শ্মশানের দিক থেকে একটা শোঁ শোঁ হাওয়া বুক চিরে উত্তরাঞ্চলের জলাভূমির উপর দিয়ে বইছে। মনে হচ্ছে কোনো পেতনি বুঝি নিঃশ্বাস ফেলছে। গাঁয়ের পথে আজ একটি লোকও নেই। কোনো বাড়িতে একটি ছেলেও কেঁদে উঠছে না। মনে হচ্ছে রুদ্ধ আতঙ্কে সবাই প্রহর গণনা করছে। ঝন্টাদের বাড়িতে আজ সবাইকে কি কাল ঘুমে পেয়েছে কে জানে। সন্ধেবেলা উনুনে আগুন পড়েনি। বামুন দিদি ঘুঁটে আর কয়লা সাজাতে গিয়ে সেইখানেই ঘুমিয়ে পড়েছে। বাইরের ঘরে বাড়ির কর্তারা সন্ধে থেকেই দাবা পাশা খেলতে বসেন। তাদের চিৎকারে আশেপাশের 10টা বাড়ির লোক ঘুমোতে পারে না। অথচ আজ আঁধার ঘনিয়ে আসবার সঙ্গে সঙ্গে দাবার ছক এক পাশে সরিয়ে রেখে সবাই মেঝের ওপর অঘরে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। অবিশ্রান্ত বর্ষা চলছে, তারই সঙ্গে তাল রেখে খানা ডোবার ব্যাঙেরা আসর জমিয়ে তুলেছে। আকাশের সমস্ত তারা মেঘে ঢাকা পড়েছে। মাথার ওপর কালপুরুষ। সাংঘাতিক কিছু ঘটবে বলে আজ বুঝি দম বন্ধ করে প্রহর গণনা চলছে। ঝড়ের গর্জনে বিপদের ইঙ্গিত। মায়ের পাশে শুয়ে অকাতরে ঘুমোচ্ছে ঝন্টা। এমন ঘুম যেন দেখে মনে হচ্ছে ওর দেহে বুঝি প্রাণ নেই। আকাশের বৃষ্টি, ঝোড়ো হাওয়া, ঝিঝির ডাক, ব্যাঙের শব্দ, প্যাঁচার চেঁচানি আর কালপুরুষের নীরব ইঙ্গিত ওকে যেন এমনভাবে ঘুম পাড়িয়েছে যে সে ঘুম আর ভাঙবে না। কিন্তু হঠাৎ বেড়ার পাশে কার ফিসফিসানি কথা শোনা গেল। ঝন্টা, উঠে আয়, জলের ধারে আজ মাছ থই থই করছে। ঝন্টা এক মুহূর্তে সচকিত হয়ে ওঠে। আবার সেই ফিসফিসানি আহ্বান কানে ভেসে এলো। উদাস দৃষ্টিতে ঝন্টা উঠে বসল। কার ডাক, কোথায় যেতে হবে কিচ্ছু জানে না, তবু সে উঠে দাঁড়ালো পাগলের মতো। আবার সেই বাঁশবনের মধ্যে কার আহ্বান। আজ আর পোলো নিস নে ঝন্টা, খ্যাপলা জালটা হাতে নিয়ে তাড়াতাড়ি আমার সঙ্গে বেরিয়ে আয়। এই প্রহেলিকাময় নিশির ডাকে সাড়া না দেবার উপায় নেই। ঘণ্টা খ্যাপলা জালটা কাঁধের ওপর তুলে নিয়ে দরজার হুড়কোটা খুলে উঠোনে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে কানে তালা লাগানো মেঘের গর্জন আর বাদুড়ের ডানার ঝটপটি। কিন্তু মেঘের ডাকেও কারোর ঘুম ভাঙল না। ছায়ামূর্তির হাতছানিতে ঝন্টা জলের দিকে এগিয়ে যায়। পথের অন্ধকার এত জমাট বেঁধে আছে, তবু ওর পথ চলতে কোনো অসুবিধা হয় না। ওইখানে কত মাছ খাই মারছে, তুই দেখতে পাচ্ছিস রে ঝন্টা? এগিয়ে যা, ছুঁড়ে দে খ্যাপলা জাল। অশরীরীর নির্দেশ শুনে
ঝনটা একেবারে জলের মধ্যে পা চালিয়ে দিল। তারপর কচুরি পানার মধ্যে তার দেহটা যে কোথায় তলিয়ে গেল সারা গাঁয়ের লোক কেউ জানতে পারল না। শুধু ঝন্টাদের বাড়ির কালো বিড়ালটা ওর মায়ের কাছে কেঁদে কেঁদে ফিরতে লাগলো। মায়ের কাল ঘুম তবু ভাঙল না। পরের দিন জেলেরা যখন ঝন্টার মৃতদেহটা জালে টেনে তুলল, সারা গাঁয়ের মানুষজন একেবারে হুমড়ি খেয়ে পড়ল। গাঁয়ের একজন বর্ষীয়সী মহিলা কপাল চাপড়ে বললেন, আহ্লাদি পোড়ার মুখী পেতনি হলেও ঝন্টাকে ভুলতে পারেনি, তাই তো রাহু হয়ে ওকে একেবারে কোলে টেনে নিলে। বহু বছর কেটে গেছে, এখনো গাঁয়ের লোকেরা একটু বেশি রাত্রিরে জলার ধার দিয়ে যেতে ভয় পায়। মনে হয় কে যেন ওখানে কেঁদে কেঁদে এলো চুল উড়িয়ে বুক চাপড়িয়ে ছোটাছুটি করে। ঘটনাটি ঘটল রাত 11টার সময়। কলকাতা থেকে দেশে যাচ্ছি, দেশ বলতে যেখানে আমি জন্মেছি। কলকাতা থেকে ট্রেনে যেতে প্রায় 3 ঘন্টা সময় লাগে। সকাল 5টায় একটা ট্রেন আছে, তাতে গেলে মাঝদিয়া রেল স্টেশনে সকাল 8টা সাড়ে 8টা বেজে যায়। স্টেশনে নেমে আরও 5 ক্রোশ হাঁটা। খুব তাড়াতাড়ি হাঁটলেও তাদের সময় লাগে আরও 2 ঘন্টা। তারপর আর একটা ট্রেন আছে, সেটা ছাড়ে সকাল 9টায়, তারপরে দুপুর 2টোয়, তারপর সন্ধ্যে 6টায়। কিন্তু তাতে গেলে বাড়ি পৌঁছতে রাত 11টা বেজে যায় বলে সাধারণত সেই ট্রেনে আমি যাই না। তখন আমি কলকাতার একটা মেস থেকে পড়াশুনো করি। প্রত্যেক শনিবার দিন দুপুর 2টো ট্রেনে বাড়ি যাই। তাতে খুব সুবিধে, ট্রেনে ভিড়ও কম থাকে আর সন্ধ্যের আগেই বাড়ি পৌঁছানো যায়। কিন্তু সব সময় সেই ট্রেনে যাওয়ার সুবিধে হয় না। লেখাপড়া ছাড়া ফুটবল খেলার নেশা ছিল আমার। রবিবার দিনটায় দেশে না কাটিয়ে কলকাতায় বন্ধু বান্ধবদের সঙ্গে কাটাতে বেশি ভালো লাগে। কোনো শনিবার আবার বাড়িতে না গেলে বাবার চিঠি আসে, লেখেন, তুমি গত শনিবার বাড়ি আসো নাই কেন? আমরা তোমার পথ চাহিয়া বসিয়াছিলাম, তোমার শরীর খারাপ হইল কিনা ভাবিয়া খুবই চিন্তিত আছি, পত্র পাঠ উত্তর দিবে, ইত্যাদি। আমি বাবার একমাত্র সন্তান। বাবার বয়স হয়েছে, আমাকে নিয়েই তার যত ভাবনা চিন্তা স্বপ্ন সব কিছু। আমি বড় হব, আমি মানুষ হব, আমি বংশের মুখ উজ্জ্বল করব, এই সব। কিন্তু ততদিনে আমারও একটা নিজস্ব জগৎ গড়ে উঠেছে। দেশের চেয়ে কলকাতার আকর্ষণই আমার কাছে অনেক বেশি। আমার জন্যে বাবা মোটা হাত খরচ পাঠান। সেই টাকা দিয়ে আমি ময়দানে ফুটবল খেলা দেখি, ক্রিকেট খেলা দেখি, আবার কখনো কখনো বা সিনেমা দেখতে যাই। কলকাতার জীবন গ্রামের জীবনের মতো একঘেয়ে নয়। সেখানে চারিদিকে ইঁদো পানা পড়া পুকুর আর কেবল ক্ষেত খামার আর বন জঙ্গল। আমাদের মতো যাদের অবস্থা ভালো নয়, তারা লেখাপড়া ছেড়ে দিয়ে কেবল বারোয়ারি তলায় বটগাছের ছায়ায় হাড়ুমুদির দোকানের মাচায় বসে আড্ডা মারে, তাস খেলে। আর আমি গেলে তারা আমার কাছে কলকাতার গল্প শোনে। কারোরই কোনো কাজ নেই। বাড়ির অবস্থা খারাপ বলে তারা কলকাতায় আসতেও পারে না, কারণ সেই পয়সা তাদের নেই। তাই আমাকে তারা একটু হিংসেও করে। আমার চাল চলন, জামা প্যান্ট দেখে তারা অবাক হয়ে যায়। আমার জুতো, আমার চুল ছাঁটা, আমার সাবান মাখা দেখে তাদের তাক লেগে যায়। কারণ আমাদের গ্রাম এমন এক গ্রাম যেখানে শহরের কোনো সভ্যতা ঢোকবার সুযোগ পায়নি। আমাদের বাড়ির পাশেই থাকতেন নসু কাকা। আসলে নাম বোধহয় ছিল নৃসিংহ ভট্টাচার্য। বাবা তাকে নসু বলে ডাকতেন। তিনি গ্রামে গ্রামে যজমানদের বাড়িতে গিয়ে পুজো করে বেড়াতেন। বড় ভালো লোক। আমি দেশে গেলেই আমার সঙ্গে দেখা করতে আসতেন। বলতেন, কী রকম লেখাপড়া হচ্ছে বাবা, ভালো তো? আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম, বলতাম হ্যাঁ। তিনি বলতেন, হ্যাঁ, খুব মন দিয়ে লেখাপড়া করবে বাবা, এখন দিনকাল খুব খারাপ। আর কলকাতা শহরে যেরকম সব গাড়ি ঘোড়া ট্রাম বাস শুনেছি, খুব সাবধানে চলাফেরা করবে। নসু কাকা আমাদের দেশের নাম করা পুরুতমশাই। তিনি না হলে কারোরই কোনো পুজো আচ্ছা হতো না,
কেউ হাতে খড়ি দেবে তাতেও যেমন তার ডাক পড়তো, আবার তেমন কারোর বাড়িতে ছেলের অন্নপ্রাশন হবে তাতেও তাকে চাই। তারপর আছে বারোয়ারিতলা দুর্গাপুজো, কালী পুজো থেকে আরম্ভ করে 3 ক্রোশ দূরে জমিদার বাবুদের বাড়িতে যত উৎসব, যত বিয়ে ব্রত উদযাপন, সবেতেই তার ডাক পড়তো। তা এই আবহাওয়াতেই আমি মানুষ। কিন্তু এই আবহাওয়াতে মানুষ হয়েও যে ঘটনাটা ঘটল তার কথাই বলি। কলকাতায় তখন আমার স্কুলের পরীক্ষা চলছিল। 3 সপ্তাহ দেশে যেতে পারিনি। বাবাকে সে কথা লিখে দিয়েছিলাম যে আমি 3 সপ্তাহের জন্য দেশে যেতে পারবো না। পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন শনিবার। মেসে এসে ভাবলাম 2টো ট্রেন ধরবো, কিন্তু কয়েকদিন ধরে রাত জেগে পড়বার পর বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘড়িতে তখন 12:30। আধ ঘন্টা ঘুমিয়ে নেওয়া যাক। কিন্তু যখন ঘুম ভাঙলো তখন দেখলাম দেয়াল ঘড়িতে বেলা 3:30। আমার বন্ধু যে আমার পাশের বিছানায় শুতো সেও দেখলাম অঘরে ঘুমোচ্ছে। মনে হলো সর্বনাশ, 2টোর গাড়ি তো কখন ছেড়ে দিয়েছে। এরপরে তো সেই সন্ধে 6টার আগে দেশে যাবার আর কোনো গাড়ি নেই। সে গাড়িতে গেলে দেশের বাড়িতে পৌঁছতে তো সেই রাত 11টা বেজে যাবে। কিন্তু শিয়ালদা স্টেশন থেকে গাড়ি ছাড়তেই সেদিন কেন জানি না আধ ঘন্টা দেরি হয়ে গেল। ভাবলাম ট্রেনটা হয়তো একটু দেরি করেই মাঝদিয়াতে পৌঁছবে। তার মানে যখন 5 ক্রোশ হেঁটে বাড়ি পৌঁছবো তখন রাত 12টা নিশ্চয়ই বেজে যাবে। বাবা হয়তো বকাবকি শুরু করে দেবেন। হয়তো তিনি বলবেন, দুপুর 2টোর ট্রেনে আসতে পারলে না। কিন্তু না, ট্রেনটা ঠিক সময় মাঝদিয়া স্টেশনে গিয়ে পৌঁছলো। আমি নিশ্চিন্ত হয়ে গেলাম। এইদিকার প্ল্যাটফর্মে পৌঁছে টিকিট দেখিয়ে গেট পার হলাম। গেটের বাইরেই বাজার। অত রাত বলেই বাজারে লোকজনের ভিড় বেশ পাতলা। তাড়াতাড়ি বাজার ছাড়িয়ে বড় রাস্তায় গিয়ে পৌঁছলাম। ভেবেছিলাম একটা সাইকেল রিক্সা ভাড়া করে বাড়ি পৌঁছবো, কিন্তু কোনো রিক্সাওয়ালাই অত দূরে যেতে চাইল না। বেশি টাকার লোভ দেখিয়েও কাউকে রাজি করাতে পারলাম না। সবাই এক কথা বললে, অত দূরে সওয়ারি নিয়ে গেলে ফিরে আসতে রাত 1টা বেজে যাবে। আমি বললাম আমি তোমাদের ডবল ভাড়া দেব, তবু কেউ যেতে রাজি হলো না। অগত্যা হাঁটতে শুরু করলাম। হাতে অনেক জিনিস ছিল আমার। বাবা কাশির ওষুধ কিনে নিয়ে যেতে লিখেছিলেন। শিয়ালদা স্টেশনে পৌঁছবার আগে ওষুধের দোকান থেকে তা কিনে নিয়েছিলাম। মার জন্য নিয়েছিলাম 1000 মলম, মার পায়ে হাজা হয়েছিল। তারপর গামছা কিনেছিলাম একটা বাবার জন্যে। আরও অনেক খুচরো খুচরো জিনিস কিনেছিলাম, যা যা বাবা কলকাতা থেকে কিনে নিয়ে যেতে বলেছিলেন। রাস্তা দিয়ে একলা একলা হেঁটে চলেছি। চারিদিকে নিশুতি অন্ধকার। রাতে গ্রামের লোকজন সকাল সকাল ঘুমিয়ে পড়ে, কারণ ভোর ভোর উঠতে হয় সকলকে। বড় বড় গাছগুলোকে দূর থেকে অন্ধকারের পাহাড় বলে মনে হচ্ছে। খানিক দূর গিয়েই পিচের রাস্তা শেষ হয়ে গেল। অমাবস্যার রাত। আকাশে শুধু তারাগুলো জ্বলছে মাথার উপর। মাঝে মাঝে শেয়ালের হুক্কা হুয়া কানে আসছে। 2-1টা কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করে ডেকে উঠল, কিন্তু আমাকে চিনতে পেরে আবার চুপ করে গেল। তবু আমার কেমন যেন ভয় ভয় করতে লাগলো, কিন্তু কিসের ভয় সেটা বলতে পারবো না। একটা রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম। চারিদিকে কয়েকটা বড় বড় বট গাছ ডালপালা ছড়িয়ে জায়গাটিকে ঢেকে রেখেছে। শনি মঙ্গলবার ওই জায়গাটায় হাট বসে। হাট বেলাবেলি শেষ হয়ে গেছে। চারিদিকে 2-4টে ছোটোখাটো দোকান, তারাও দোকানের ঝাঁপ বন্ধ করে তখন যে যার বাড়ি চলে গেছে। বহুদিন আগে ওই বট গাছের ডালে একজন মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। সে ছোটবেলাকার ঘটনা, কিন্তু তখন থেকেই জায়গাটার পাশে এসে দাঁড়ালেই দিনের বেলাতেও কেমন যেন গা ছমছম করত। আর তখন তো রাত 10:30 বেজে গেছে। মনে পড়ল বাবা মা বোধহয় এতক্ষণ ঘুমিয়ে পড়েছেন। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে রাত হয়ে গেল। তাঁরা হয়তো ভাবছেন যে আমি আর আসবই না। মা আমার জন্য ভাত রান্না করে বসেছিল। বাবা বলছেন, আর কেন বসে আছো, খোকা আজকে বোধহয় এলো না, তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়ো। মাও বোধহয় তখন খেয়ে নিয়েছে। তারপর আমার কথা ভাবতে ভাবতেই বিছানায় শুয়ে ঘুমিয়েও পড়েছে। এইসব কথা ভাবতে ভাবতে হেঁটে চলেছিলাম। রাত তখন 11টা বেজে গেছে।
রাস্তাটা গিয়ে নলগাড়ির নাবালে গিয়ে মিশেছে। আগে এখানে একটা নদী ছিল। আগে যখন নদীতে জল ছিল তখন খেয়া নৌকোয় এপার ওপার করতে হতো, কিন্তু এখন নদীটা শুকিয়ে গিয়েছে। সেখানে ঢালু জমিতে এখন চাষবাস হয়। তারই এক পাশ দিয়ে গরুর গাড়ি যাবার রাস্তা হয়েছে। বর্ষার পর গরম পড়াতে রাস্তায় আবার ধুলো জমেছে। এখানকার লোক তাই ওই জায়গাটার নাম দিয়েছে নলগাড়ির নাবাল। আমি ঢালু রাস্তায় নামতে লাগলাম। তারপর সামনের দিকে নজর পড়তেই যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। দেখলাম ওপারের রাস্তা দিয়ে একটা দাড়িওয়ালা মূর্তি ঢালু রাস্তা দিয়ে আমার দিকে নেমে আসছে। রাস্তায় তার পা নেই, শুধু হাওয়ায় ভাসতে ভাসতেই এগিয়ে আসছে আমার দিকে। আমি আর এগোলাম না, এগোতে ভয় করল। ও কি তবে সেই লোকটার মূর্তি যে একদিন বটগাছে গলায় দড়ি দিয়ে মরেছিল? তখন তো কত লোকের মুখে শুনতে পেতুম যে সে নাকি এই অঞ্চলে ভূত হয়ে ঘুরে বেড়ায়, কিন্তু আমি নিজের চোখে কখনো দেখিনি। হঠাৎ মূর্তিটা আমাকে লক্ষ্য করে কথা বলে উঠল। বলল, কে ওখানে? আমি কি জবাব দেব বুঝতে পারলাম না। শুধু একটু থেমে বললাম, আমি আমি কে? বলতে বলতে মূর্তিটা আমার দিকে আরো এগিয়ে আসতে লাগলো। সামনে মুখের কাছে এসে বলল, কে কে তুমি? আমি ভয়ে শিউরে উঠেছি। তখন কিছুই জবাব দিতে পারলাম না সেই মুহূর্তে। মূর্তিটা জিজ্ঞেস করলে, তুমি বিমল, ধীরেশদার ছেলে? আমি তখন যেন জ্ঞান ফিরে পেলাম। চিনতে পারলাম মূর্তিটাকে। এই তো আমার নসু কাকা। বললাম, নসু কাকা আপনি? নসু কাকা বললেন, হ্যাঁ আমি। তা তোমার আসতে এত দেরি হলো যে? বললাম, দুপুর 2টো ট্রেনটা ধরতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলুম, তাই সন্ধে 6টার ট্রেন ধরে আসছি। নসু কাকা বললেন, তা আজকে এই অমাবস্যার রাতে না এলেই পারতে। এই রাত বিরেতে কি আসা ভালো? আমাদের গাঁয়ে যে পরশুদিন বাঘ বেরিয়েছিল, তারপর কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত পড়েছিল। বললাম, তা আপনি এত রাত্রিরে কোথায় যাচ্ছেন? নসু কাকা বললেন, জমিদার বাবুর স্ত্রী হঠাৎ দেখে পাঠতেছে। তার বড় ছেলের খুব অসুখ, আমাকে সেখানে গিয়ে শান্তি সস্তায়ন করতে হবে। যত রাতই হোক আমাকে যেতেই হবে। তার বড় ছেলের এখন যায় তখন যায় অবস্থা, তাই খেয়ে নিয়েই দৌড়ুচ্ছি। আমাকে যে ডাকতে এসেছিল তাকে বলেছি তুমি এগিয়ে যাও, আমি খেয়ে উঠেই যাচ্ছি। তোমার সঙ্গে রাস্তায় কোনো লোকের দেখা হয়নি? আমি বললাম, কই না তো। নসু কাকা বললেন, তা রাত্রির বেলা হয়তো ঠাওর হয়নি তোমার। তা তুমি বাবা একলা এত রাত্রিরে এসে ভালো করোনি। চলো আমি তোমাকে গাঁ পর্যন্ত পৌঁছে দিই। বললাম, আপনি আবার কেন এত কষ্ট করতে যাবেন? আর আপনারও তো তাড়াতাড়ি আছে। নসু কাকা বললেন, সে কি কথা, এই এত রাতে তোমাকে কি এ অবস্থায় একলা ফেলে রেখে যেতে পারি? শুনলে ধীরেশদা যে আমার উপর রাগ করবে, বলবে তুমি খোকাকে এই অবস্থায় একলা ফেলে কি করে চলে গেলে বলো তো। কি আর করা যাবে, ওদিকে জমিদার বাবুর বাড়িতে তার বড় ছেলের এখন যায় তখন যায় অবস্থা, আর তিনি কিনা নিজে আমাকে আমার বাড়ি পৌঁছে দিতে চান। রাস্তায় যেতে যেতে নসু কাকা বলতে লাগলেন, তুমি 3 সপ্তাহ বাড়ি আসনি, সেই জন্যে ধীরজদা খুব ভাবছিলেন। কলকাতায় থাকো তুমি, তোমার বয়স হয়েছে, তোমার যত পড়াশোনাই থাক, সপ্তাহে 1 দিনের জন্য অন্তত বাবা মাকে দেখতে আসতে পারো না? তুমি যখন বড় হবে আর নিজে বাবা হবে, তখন বুঝবে ছেলেকে দেখতে না পেলে বাপের মনে কি কষ্ট হয়। আমি নসু কাকার কথা শুনে কোনো জবাব দিতে পারলাম না। চুপ করে নসু কাকার সঙ্গে সঙ্গে চলতে লাগলাম। তারপর যখন বাড়ির কাছাকাছি এসেছি তখন নসু কাকা বললেন, আই দেখো তোমাদের বাড়ি, এবার আর কোনো ভয় নেই, আমি চলি, আমার খুব তাড়া আছে। বলে তিনি চলে গেলেন। আমি আমাদের বাড়ির সদর দরজায় কড়া নেড়ে ডাকতে লাগলাম, বাবা বাবা বাবা। বাবা আমার ডাক শুনে ধরপড় করে জেগে উঠছেন। মাও জেগে উঠেছেন।
তাড়াতাড়ি দরজা খুলে নিয়ে আমাকে দেখে বললেন, খোকা, তুমি এসে গেছো? কোন ট্রেনে এলে? দুপুরে ট্রেনে আসতে পারলে না? বললাম, দুপুরবেলা পরীক্ষা দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলুম, তাই। বাবা বললেন, তা বলে সন্ধ্যে ট্রেনে আসতে হয়? জানো বাড়ি পৌঁছতে রাত 11টা বেজে যাবে। তাছাড়া গাঁয়ে পরশুদিন বাঘ বেরিয়েছিল, তা জানো? কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত পড়েছিল। আমি বললাম, আমি তো তা জানতুম না। রাস্তায় দেখা হয়ে গেল নসু কাকার সঙ্গে। তিনিই আমাকে নিজে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেলেন। নসু? নসু কাকা? বললাম, হ্যাঁ, তার সঙ্গে নলগাড়ির নাবালে দেখা হয়ে গেল। তিনি জমিদার বাবুদের বাড়ি যাচ্ছিলেন। তাদের বড় ছেলে মরো, তাই তিনি শান্তি সস্তেন করতে সেখানে যাচ্ছিলেন। বাবা আমার দিকে হতবাকের মতো চেয়ে রইলেন। মাও অবাক। বাবা বললেন, তুমি ঠিক দেখেছ? তোমার নসু কাকা, তিনি তোমার সঙ্গে কথা বলেছেন? তুমি কি আবোল তাবোল বকছো? আমি বললাম, বারে, আমি ভুল দেখবো কেন? আমি নসু কাকাকে চিনতে পারবো না? বাবা বললেন, কিন্তু তোমার নসু কাকা যে পরশুদিন মারা গিয়েছেন, আমরা যে নবদ্বীপ গিয়ে তার সৎকার করে এলুম,